আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প ব্যাড টাচ। গল্পের প্রথম পর্ব পাঠ করা হয়েছে। আজ পড়তে চলেছি গল্পটির অন্তিম পর্ব। গল্পটি তাহলে শুরু করি। ড্রয়িং রুমে সবাই নিস্তব্ধ। এক নাগাড়ে কেঁদে চলেছে তনুজা। বউকে কাঁদতে দেখে কিশোরের মনটা নরম হয়ে গেছে। কাছে গিয়ে মাথায় হাত রাখে। আর কেঁদো না তনু, আমি তো আছি। সবার উপস্থিতি ভুলে কিশোরকে জড়িয়ে ধরে তনুজা। বুকে মুখ গুঁজে জড়ানো গলায় বলে, আমার ভীষণ ভয় করে কিশোর। আমিও তো মেয়ের মা। আমি কখনো চাই না আমার মেয়ের সাথে এমন অন্যায় অবিচার ঘটুক। আমি চাই না আমার মেয়ে যৌন নিগ্রহের শিকার হোক। আমি চাই না তিতির কখনো ধর্ষণের শিকার হোক। তিতিরের শৈশবটা আমি নষ্ট হতে দিতে চাই না। আমি চাই তিতুর মধ্যে ন্যায় অন্যায় বোধ গড়ে উঠুক। তাই তিতু যাতে ছোট থেকেই গুড টাচ, ব্যাড টাচ, প্রাইভেট পার্টসে টাচ এসব সম্বন্ধে সচেতন থাকে, তাই ওকে এসব শিক্ষা দিয়েছি। আমাদের চারপাশে কত দুর্বৃত্ত লোক ঘুরছে। কার মানসিকতা ভালো, কার বিকৃত মানসিকতা তুমি কিভাবে বুঝবে? তাই তিতু যাতে সচেতন থাকে, তাই ওকে আমি প্রাথমিকভাবে যৌনতার শিক্ষা দিয়েছি। আমার শৈশবে আমি তো জানতাম না কিশোর, কোনটা আদর আর কোনটা ব্যাড টাচ। আমি ভাবতাম আমার নিজের মামা আদর করে, আমার শরীরে হাত বুলিয়ে দিচ্ছে, এটা স্বাভাবিক ঘটনা। তখন আমার মনের মধ্যে যৌনতা সম্বন্ধে কোনো চিন্তা ভাবনা ছিল না। কিন্তু এখন দিনকাল খারাপ। সংবাদপত্রে, টিভিতে দেখছো না, চকোলেটের লোভ দেখিয়ে প্রতিবেশী বৃদ্ধের 5 বছরের শিশুকন্যাকে যৌন নিগ্রহ, বা স্কুলের ছোট ছোট বাচ্চাদের যৌন নিগ্রহের খবর। বর্তমানে আমাদের দেশে 3 বছরের বালিকা থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত কেউ সুরক্ষিত নয়। সেখানে আমি যদি তিতুকে প্রাথমিক যৌনতার পাঠ দিয়ে থাকি, সেটা কি ভীষণ অন্যায়? নিজের সাথে ঘটা অন্যায়ের প্রতিবাদ যদি তিতু করে, সেটা কি অন্যায়? ঋতুপর্ণা, তুহিনা দেবী দুজনেই নিশ্চুপ। তনুজার প্রশ্নগুলো যে কতটা সত্য দুজনেই জানেন তাঁরা। কিছুদিন আগেই টিভিতে দেখেছেন স্কুলে একজন চতুর্থ শ্রেণীর ছাত্রীর যৌন নিগ্রহের ঘটনা। তাই পুরো চুপ করে গেছেন তুহিনা দেবী। ঋতুপর্ণা স্বগতোক্তি করে বলে, কিন্তু দীপকে আমি বিগত 5 বছর ধরে চিনি দাদা। দীপ এমনটা। এবার গলা ছিঁড়ে অবনীবাবু বলেন, আমার দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতা থেকে আমি তোমাদের বলছি, পরিবারের মধ্যে বা পরিবারের কাছে লোকের দ্বারা এরকম অনেক ঘটনা হামেশাই ঘটে থাকে। তাই আমাদের একটু ভাবনা চিন্তা করা দরকার। হঠাৎ করে দিদিভাই কেন দীপের সম্পর্কে এরকম বলল? দীপ তো এ বাড়িতে প্রায় 3 বছর ধরে আসছে। দিদিভাইয়ের সঙ্গে দীপের সম্পর্ক ভালো। আগে তো দিদিভাই এমন কখনো বলেনি। বিষয়টা একটু অনুসন্ধান করতে হবে। এবার চিন্তিত দেখায় ঋতুপর্ণাকে। মৃদু স্বরে বলে, আমি ব্যাপারটা বেশি গুরুত্ব দিইনি। তবে মাস 3-4 হবে দীপ এলেই তিতির বিরক্ত হয়। দীপের হাত থেকে চুপচাপ চকোলেট নিয়ে চলে যায়। দীপ অনেক চেষ্টা করে আদর করার, কিন্তু তিতু কেমন যেন চুপ করে থাকে। ঋতুপর্ণার কথা শুনে সবাই চিন্তায় পড়ে। অবনীবাবুর ছেলে মেয়েকে উদ্দেশ্য করে বলেন, তোমরা দুজনেই বিষয়টা ভাবো। কাল সকালে আমি দিদিভাইয়ের সঙ্গে কথা বলি, ওর কথাটা শুনি। তোমরাও সময় নাও। আর ঋতু, মানুষকে 5 বছর ধরে চিনলেও তার সবটা চেনা যায় কি? হতে পারে দীপ ভালো, অথবা ভালো মানুষের মুখোশধারী একজন অসৎ ব্যক্তি। তাই তুমিও একটু সময় নাও, আর সব কিছু ভালোভাবে বিচার করে সিদ্ধান্ত নাও। তিতির ঠিক কি ভুল জানলে অনেক কিছু জানা যাবে। তাই বেশি তাড়াহুড়ো করো না। পরদিন তিতিরকে আদর করে বাগানে নিয়ে গিয়ে খেলার ছলে নানা রকম প্রশ্ন করেন অবনীবাবু। আর তাতে যা জানতে পারেন তার সংক্ষেপ হলো, দীপকাকু প্রায়ই তাদের বাড়িতে আসে। পিপির সামনে তাকে কোলে বসিয়ে চকোলেট দিয়ে আদর করে। পিপি, মা, ঠাম্মি কিচেনে খাবার বানায়।
দীপ কাকু তিতিরের ঘরে তার খেলনা নিয়ে খেলে। তারপর তিতিরের গাল টিপে তার ঠোঁটে হামি খায়। সিগারেটের গন্ধে তার বমি পায়। তারপর খেলতে খেলতে তার সারা শরীরে হাত বুলিয়ে দেয়। তার প্রাইভেট পার্টসের মধ্যে হাত দেয়। স্কুলের শিপ্রা ম্যাম তাদের ল্যাপটপে দেখিয়েছে, আর মাও বলেছে মা বাবা ছাড়া প্রাইভেট পার্টসে যারা হাত দেয়, টাচ করে, তারা খারাপ লোক। এরকম কেউ করলে সঙ্গে সঙ্গে বাবা মাকে বা স্কুলে ম্যামদের জানাতে হবে। তাই সে মাম্মামকে, পাপাকে সব সত্যি কথা বলেছে। তিতিরের কথাগুলোর রেকর্ড কিশোর, ঋতুপর্ণা ও তুহিনা দেবী সকলকে শোনায় অবনীবাবু। সকলে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। নিষ্পাপ তিতিরকে অবিশ্বাস করতে মন চায় না। আবার দীপের উপরও ঠিক অবিশ্বাস আসে না। আবার কখনো কখনো দীপকে বিশ্বাস করতে মন চায় না। অদ্ভুত দোলাচলে দুলতে থাকে তাদের মন। তবে কিশোর তার ভুল বুঝতে পারে। মেয়েকে জড়িয়ে ধরে আদরে আদরে তার মন ভালো করে দেয়। বাবার গলা জড়িয়ে ধরে তিতির বলে, সত্যি বলছি পাপা, দীপ কাকু খুব পচা, অসভ্য লোক। তুমি কেন আমাকে দীপ কাকুকে সরি বলতে বললে? আমি তো কোনো দোষ করিনি। তুমি তো জানো আমি মিথ্যা কথা বলি না। মেয়েকে বুকে জড়িয়ে কিশোর বলে, সরি মামনি, পাপার ভুল হয়ে গেছে। এই দেখো আমি কান ধরছি। এরপর আমি সব সময় তোমার কথা শুনব। সবাই এখন ঋতুপর্ণার উপর বিষয়টা ছেড়ে দিয়েছে। দীপকে বিয়ে করা বা না করা সম্পূর্ণ তার সিদ্ধান্ত। বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলতে দুলতে দীপকে বাড়িতে ডাকে ঋতুপর্ণা। সোফায় বসিয়ে সরাসরি তাকে তিতিরের রেকর্ডিংটা শোনায়। অবাক দীপ বলে, আশ্চর্য ঋতু, একটা ছোট্ট বাচ্চার আবোল তাবোল কথা শুনে তুমি আমাকে প্রশ্ন করছো? তোমার 5 বছরের পুরনো প্রেমিককে প্রশ্ন করছো? তিতির আমার মেয়ের মতো। তাহলে এইসব কি দীপ? তিতু কি মিথ্যে কথা বলছে? অত বাচ্চা কিভাবে বানিয়ে বানিয়ে মিথ্যা বলবে? আর তোমাকে নিয়ে মিথ্যে বলে ওর কি লাভ? কই, আগে তো কখনো তিতু এমন বলেনি। বিষম রেগে উঠে দাঁড়ায় দীপ। এ বাড়িতে একটা বাচ্চার কথার দাম আছে। সে মিথ্যাবাদী নয়। তাহলে মিথ্যাবাদী কে? আমি? কি বলতে চাইছো কি ঋতু? আমি তোমার ছোট ভাইজিকে রেপ করেছি? নাকি করার চেষ্টা করেছি? এত ঘৃণ্য জঘন্য মানসিকতা তোমাদের? আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি আর তোমার পরিবার এত নীচ জঘন্য জানলে তোমার সাথে আমি সম্পর্কে জড়াতাম না ঋতু। দীপের কথায় অবনীবাবু বলেন, বাবা দীপ, তিতির কখনো মিথ্যা কথা বলে না বাবা। মেয়েটা পছন্দ করে না, তবুও তুমি ওকে জোর করে চুমু খাও, ওর যৌনাঙ্গে হাত দাও। এসব কি? তোমার মতো শিক্ষিত ভদ্র ছেলের কাছে এই ব্যবহার আমরা আশা করি না। এবার একটু কুটিল হাসে দীপ। ঠান্ডা গলায় বলে, কি প্রমাণ আছে আপনার কাছে মেসোমশাই যে আমি আপনার নাতনির সাথে অশালীন আচরণ করেছি, ওর যৌনাঙ্গে হাত দিয়েছি? আপনার 8 বছরের বাচ্চা নাতনির কথাটা লোক বিশ্বাস করবে? আপনি এসব কথার সত্যতা প্রমাণ করতে পারবেন? কি করতে পারবেন কি আপনারা? এবার ধৈর্যের বাঁধ ভাঙে ঋতুপর্ণার। ঠাস করে দীপের গালে একটা চড় মারে। কান্নাটা গিলতে গিলতে বলে, ছি দীপ, ছি, তুমি মানুষ না পশু? এতক্ষণ আমি ভাবছিলাম হয়তো তিতুর কোথাও ভুল হচ্ছে, কিন্তু এখন মনে হচ্ছে ও ঠিকই বলেছে। তুমি একটা বিকৃত মানসিকতার মানুষ। তোমাকে আমি ঘেন্না করি। কিশোর এসে দীপের কলার ধরে। তোদের মতো মানুষকে পুলিশে দেওয়া উচিত। তোরা সভ্য সমাজের উপযুক্ত নোস। তোদেরকে জেলে ভরে রাখা উচিত। কিশোরের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে নিতে দীপ বলে, যা করেছি বেশ করেছি, ভালো লেগেছে তাই করেছি। তোদের দাদা বোনের হিম্মত আছে তো প্রমাণ করে দেখা, দেখি কত মুরত। তারপর তনুজার কাছে এসে বলে, করেছি বৌদি, ব্যাট টাচ করেছি তোমার মেয়েকে। কি করবে, করে নাও। ঠাস করে দীপকে একটা চড় মারে তনুজা। তারপর বলে, এটাই তোর উপযুক্ত শাস্তি। তনুজা, কিশোর ও ঋতুপর্ণার দিকে আঙুল উঁচিয়ে দীপ বলে, তোদের সব কটাকে দেখে নেব। একটা বাচ্চার কথা শুনে মিথ্যে মিথ্যে আমাকে অপদস্থ করে বের করব। দীপ চলে যায়।
সোফায় বসে কাঁদতে থাকে ঋতুপর্ণা। তুহিনা দেবী মেয়ের মাথায় হাত রাখেন। কাঁদিস না মা, এটা ভালো হয়েছে। দীপের মতো বিকৃত মানসিকতার ছেলের সঙ্গে বিয়ে হলে তোর জীবনটা নষ্ট হয়ে যেত। ভগবান তোকে বাঁচিয়েছে। এতক্ষণ নিজের ঘরে বসে কার্টুন দেখছিল তিতির। দীপকাকুর চেঁচামেচিতে চুপি চুপি বাইরে বেরিয়ে পর্দার আড়ালে দাঁড়িয়েছিল। মাকে দীপকাকুর গালে চড় মারতে দেখে খুব আনন্দ হয়েছে তার। তারপর দীপকাকু রেগে চলে গেল। এখন হাসতে হাসতে বাইরে বেরিয়ে এসে পিসিকে জড়িয়ে ধরে তিতির। কাঁদছ কেন পিপি? দীপকাকুকে তোমাকেও তো ব্যাট টাচ করেছে। না রে সোনামা, এমনি কাঁদছি। পিপির চোখের জল মুছে দিতে দিতে তিতির বলে, একদম চিন্তা করো না, আমার মাম্মাম আছে, পাপা আছে। মাম্মাম সুপার ওম্যান। দেখলে দীপকাকুকে কেমন মারলো? আমার আর তোমার কোনো চিন্তা নেই। দীপকাকু আর আমাদের বাড়িতে আসতে পারবে না। তিতিরকে জড়িয়ে ধরে ঋতুপর্ণা। তনুজা, ঋতু ও তিতির দুজনের মাথায় হাত দেয়। ঋতুপর্ণার দুঃখ বেদনাটা সে বুঝতে পারে। নিজের পুরানো বেদনাটা আবার জেগে ওঠে। তবে আজ খুব শান্তি, খুব স্বস্তি পায় সে। যাক, ঋতুপর্ণা ও তিতির দুজনের জীবন থেকে দীপ নামক কালগ্রহটার ছায়া তাহলে কাটল। তবে একটাই দুঃখ, প্রমাণের অভাবে দীপকে উপযুক্ত শাস্তি দেওয়া গেল না। ভবিষ্যতে তিতিরকে আরও সচেতন হতে হবে। জীবনে যে এখনও অনেক লড়াই বাকি তার। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে মিঠু রায় চক্রবর্তী, পাঠে জয়তী। ধন্যবাদ।